সবারই প্রিয় নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা এবং আপনারা। দীর্ঘক্ষণ ধরে এখানে সভা এবং আমাদের সাংস্কৃতিক কর্মসূচি চলছে। ওরা দুজন এঁকেছে, গান গেয়েছে, দীক্ষিতাও আমাদের একটি পাঁচালি শুনিয়েছে। আমরা বিদ্রুপ করতে চাইছি, পশ্চিমবঙ্গে গান তৈরি হয়েছে। ক্ষেতের ধান কাটতে গিয়ে, ক্ষেতের জমি তৈরি করতে গিয়ে, সেই ধান খামারে তুলতে গিয়ে গান হয়েছে পশ্চিমবঙ্গে। আমি কোল বেল্টের আমার বাড়ি, সেখানে মাটির তলায় শ্রমিকরা গিয়ে জীবনের ঝুঁকি নিয়েই সেই কাজ। সেখানে কয়লা কেটে বাঁশের ঠেকা দিয়ে সুড়ঙ্গ থেকে কয়লা বের করে যখন ডুলিতে করে তোলে উপরে, তার আলাদা গান। এ পশ্চিমবঙ্গে যারা তাঁতি হাতে খটাস খটাস করে সারাদিন মাকু দিয়ে কাপড় বুনছে, তাদের আলাদা গান। আমাদের দরগাতে বসে গান আছে, আমাদের ভাদুর গান আছে, আমাদের টুসুর গান আছে, আমাদের ঝুমুরের গান আছে, আমাদের মায়েদের পীরের মাজারে বসে সেখানে তারাবি থেকে দোয়া পড়া আছে। সত্যনারায়ণের পুজোতে সুর করে বসে চাঁদের আলোতে তুলসী তলায় বসে তার গান আছে। এই কোনো গানে কারো প্রতি বিদ্বেষ নেই, এ কোনো গানে কারো প্রতি আক্রমণ নেই। এ গানে একটিও খুনোখুনির কোনো আওয়াজ নেই। এইটা আমাদের পশ্চিমবঙ্গের গান, এইটা। আর এটা এই গানটা আমাদের মাটিতে আছে এবং এই গানগুলোই আমাদেরকে তৈরি করেছে। ওই ক্ষেতের, কয়লা খনির, তাঁতির, গরু চড়াতে গিয়ে রাখালের বাঁশি, এইটা। কবি গান, ফকিরি গান, বাউল গান, যেখানে মানুষকে এগিয়ে যাবার রাস্তা দেখায়। যা যা জিনিস মানুষকে আটকে দেয়, যা যা জিনিস মানুষের জীবনে অস্থিরতা তৈরি করে, যা যা জিনিস মানুষের জীবনে অন্যকে আক্রমণ করে দেয়, তার থেকে মানুষকে আটকে রাখে। এটা আমাদের কালচার, এটাই আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি ভালো করে সেজে গুজে এসে মঞ্চে দুটো গান গেয়ে, চারটে মাইক লাগিয়ে, শুধু ওইটাকে সংস্কৃতি বলেন আমাদের পশ্চিমবঙ্গে। ও তো বাকি মানুষদেরকে উৎসাহিত করার, তাদেরকে ওই রাস্তা নিয়ে আসার জন্য ওই ফর্মটা। কিন্তু যেখান থেকে তৈরি হয়েছে সেটা শ্রমের গান, সেটা পরিশ্রমের গান, সেটা খাটার গান, সেটা গতরকে খাটানোর গান, সেটাকে দেশকে এগিয়ে নিয়ে যাবার গান। এই গানটা আমাদের সংস্কৃতি, এই সংস্কৃতিটাই আমরা ধারক, এই সংস্কৃতিটাই আমরা বাহক, এই সংস্কৃতিটাকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। বিরাট লড়াই এটা। এই লড়াই মিথ্যাচারিতা নাই, এই লড়াইয়ে অন্যকে বিদ্রুপ করা নেই। এই লড়াই আমরা কতটা এগোতে পারবো তার কথা আছে। আমরা 29শে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জে যখন আমাদের এই যাত্রা শুরু করি, তার আগের দিন সকালে পঞ্চানন বর্মা, প্রণয় আছে আমাদের ছাত্র আন্দোলনের রাজ্যের নেতা, আমাদের পার্টিরও নেতা, সকালে আমরা পঞ্চানন বর্মা স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। বিকেলে আমরা ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করেছি।
তারপর একদিন খবরের কাগজে বেরোলো যে ভারতবর্ষের 100 জনের মধ্যে 10 জনের হাতে নাকি 58% সম্পত্তি আছে। যে দিদিরা বসে আছেন দূরে দোকান দিয়েছেন, তারা যদি আমার এই কথাটা না বুঝলেন, আমি আরো একটু খোলসে করে বলি। গোটা ভারতবর্ষে যদি ধরে নিই আমরা যে আমরা 100 জন আছি, আর 100% যদি আমাদের সব সম্পত্তি মিলিয়ে, আমাদের সব টাকা পয়সা ধন সম্পত্তি, মাটির নিচে মাটির উপরে গতর খাটার যা আছে, ব্যাংক কলিয়ারি কারখানা, এই সবটাকে নিয়ে যদি আমরা 100 টাকা ধরি, আর আমরা এই সবাই মিলে যদি নিজেদেরকে 100 জন বলি, তাহলে খবরের কাগজে একদিন বেরোলো যে 10 জনের হাতে 58%, মানে 10 জনের হাতে 58 টাকা আছে, আর 90 জনের হাতে বাকি টাকা আছে। কেন হবে এটা? আচ্ছা, কেন হবে সেটার কথা পরে। যদি 10 জনের হাতে 58 টাকা আছে, তাহলে পশ্চিমবঙ্গটা কেমন আছে? তাহলে পশ্চিমবঙ্গে 1,20,000 মেয়ে পাচার হয়ে যায়। বাপ রিক্সাওয়ালা নিজের 3 মেয়েকে বেচে দেয়। ওই 10 জনের হাতে যে 58 টাকা আছে, বাকি জনদের হাতে বাকি টাকাটা আছে, খাবে না, মাথায় দেবে, গায়ে দেবে না, বালিশ করবে, বুঝতে পারছে না, সেই একজন রিক্সা চালক তার 3 মেয়েকে বেচে দেয়। বাপকে 3 মেয়ে ফেরত দিতে গেলেও বাপ নিতে চায় না 3 মেয়েকে, বলে নিজেরই খেতে পাচ্ছে না, মেয়েকে কি করে খাওয়াবো। একবার বেচে দিয়েছি, 10,000 টাকা পেয়েছি। 3 মেয়েকে বেচে 10,000 টাকা পেয়েছে একজন রিক্সা চালক। আসতে গিয়ে জানা গেল যে গোটা পশ্চিমবঙ্গে এত বাচ্চাদের ট্রাফিকিং হয়, মানে পাচার হয়। যে বাচ্চাগুলো পাচার হয়ে কি কাজ করে? যত হোটেল আর টুরিস্টের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেখানে এই বাচ্চাদেরকেও প্রস্টিটিউটের কাজ করানো হচ্ছে, দেহ ব্যবসার কাজ করানো হচ্ছে বাচ্চাকে। আচ্ছা, কোথায় অভিযোগ করছেন? বিভিন্ন এনজিও আছে। এগোটা পশ্চিমবঙ্গে 1,20,000 কোটি টাকা এনজিওতে খরচ করেছে। আরটিওর নিয়ম অনুযায়ী আপনি এটা হিসাব লাগাতে পারেন যে অশোকনগর তেল কারখানায় মানে তেলের খনিতে কত তেল বেরোলো, কত তেল বেরোতে পারে, সেই তেল আজ কার কাছে আছে, সেই তেল বেচলো কিনা, সেখানে কার কাজ হবে, কত জমি গেছে, কার কতটা জমি আছে, কার জমি নেই তবু নেচে বেড়াচ্ছে যে আমার জমি গেছে, এই সব কিছু আছে। কিন্তু আপনি আরটিআই করে এটা জানতে পারবেন না পশ্চিমবঙ্গে এনজিও কত টাকা পেল সরকারের কাছে, কত টাকা খরচ করলো। কেন? কারণ এনজিওরা আরটিআই এর বাইরে। এরা এইসব বাচ্চাদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে কাজ করছে। অভিযোগ কোথায় লিখবে? ব্যক্তিগত অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাতে গায়ে কাঁটা দেয়, ভয় লাগে, অস্থিরতা তৈরি হয়, আতঙ্কগ্রস্ত হই, লাল ঝান্ডাটা আরো শক্ত করে ধরার সাহস পায়, কারণ পায়, উৎসাহ পায়। অভিযোগ করেছে এরা যে ডিজি বলে তো নাকি পুলিশের উঁচুতলা লোকটাকে? হ্যাঁ, আমি অত সব জানি না, খেলতেও জানি না, চা বানাতেও জানি না, গান করতেও পারি না, যেটুকু পারি ওইটুকুই বলছি। জন পুলিশের কাছে যে জেলার সমস্যা তার এসপির কাছে অভিযোগ করেছে। অভিযোগকে যারা এনজিওর পক্ষ থেকে উকিলকে নিয়ে অভিযোগ করেছে, বলছে একটা আমাকে রিসিভিং কপি দিন। কেউ স্বীকার করবে না, কোনো এনজিও স্বীকার করবে না, কোনো পুলিশ স্বীকার করবে না, কোনো গভর্নমেন্টের কোনো দপ্তর স্বীকার করবে না। পুলিশ বলছে এফআইআর এর রিসিভিং কপি নেবেন না, আপনার কি কি কাজ করতে হবে বলে দিন। বাচ্চাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে। তাহলে একটি বাচ্চা 9 বছরে হোটেলে
ট্যুরিজমে দেহ ব্যবসা করতে বাধ্য হচ্ছে। আর একটি বাচ্চা মায়ের হাত ধরে শুধুমাত্র একটি পলিটিক্যাল পার্টির মিছিল দেখছিল, ওরা জিতেছিল, নাম তৃণমূল বলে, ওর গায়ে সকেট বোমা ছুড়ে দিল আর ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। ওই ব্যবসাটা চলছে বলে এই ব্যবসাটার মাথায় ছাতা ধরে আছে। ওই ব্যবসাতে ওই বাচ্চাগুলো কোনো সুরাহা পায় না বলে আজকে তামান্নার খুনিরাও কোনো শাস্তি পাচ্ছে না। কারণ ওই র্যাকেটটা যারা চালাচ্ছে তারাই এই র্যাকেটটা চালিয়ে এই খুনিদের মাথাতেও ছাতা ধরে আছে। আমরা এই রাজনীতিটা বদলানোর জন্য বাংলা বাঁচাও যাত্রাতে গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছি। আর তাই আমরা অশোকনগরে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে পাশে পেতে, আপনাদেরকে পাশে পেতে। আপনি ভাবতে পারছেন 1,20,000 মেয়ে, শুধু 2023 সালে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট বলছে যে 1,20,000 মেয়ে এই পশ্চিমবঙ্গে নিখোঁজ হয়ে গেছে। আচ্ছা, কথার মানে ধরে নিন ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট ঝুটা বলছে, মিথ্যা কথা বলছে। তৃণমূল কংগ্রেসের পার্টিটা 25 কোটি টাকা দিয়ে এই গরু চোর, বালি চোর, মাটি চোর, কয়লা চোর, মিড ডে মিলের চাল চোর গুলোকে চাকরি বিক্রি করা চাকরি চোর গুলোকে বাঁচানোর জন্য 25 কোটি টাকা নষ্ট করেছে সুপ্রিম কোর্টে এদের ওই দালাল উকিল গুলোকে দাঁড় করানোর জন্য। কিন্তু এনসিআরবি যে রিপোর্টটা দিচ্ছে যে 2023 সালে 1,20,000 মেয়ে পশ্চিমবঙ্গে নিখোঁজ আছে, এই বেহায়া সরকারটা নিজের মুখে চুনকালিটা মোছার জন্য মিছে মিছিও একটা কোনো আদালতে একটা এবং তাদের কোনো অভিযোগ জানানো না, ওদের বিরুদ্ধে একটা মামলা করলো না। কোনো টিভিতে কোনো খবরের কাগজে আছে? নেই, খবর পাবেন না। কারণ এই খবর বলতে গেলে মাথায় ইট নিয়ে মসজিদ তৈরি করা যাবে না। এই খবর দেখাতে গেলে রেশন দোকানের মাধ্যমে জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি বিলিয়ে দেওয়া যাবে না। এই খবর দেখাতে গেলে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বলবে আমি হিন্দু বিধায়ক আর কেউ বলবে মুসলমান বিধায়ক, সেইটা খবরের কাগজে উইন্ডোকে স্প্লিট করে দিয়ে একদিকে হিন্দু একদিকে মুসলমান দেখানো যাবে না। আর তাই আমরা এই পশ্চিমবঙ্গের বুক চিরে লাল ঝান্ডা নিয়ে আমরা ওই বাইনারি সেট করতে চাইছি যে দম আছে তো মিডিয়া দেখাক, গোটা উইন্ডোটাকে স্প্লিট করুক, দুভাগ করুক। একদিকে বাংলা বাঁচাও যাত্রাতে মানুষের রুচি রুটির উঠে আসা প্রশ্ন দেখাক, আর একদিকে হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ বানানোর দেখাক। মানুষ বিচার করে নেবে যে কারা কাকে কি বলতে চাইছে। মেসিকে বেচে দিল গো, মেসিকে বেচে দিল। ক মিনিটের জন্য এসেছিল, ফেসবুকে বিরাট ফিরিস্তি দেখেছিলাম, তখন ভাবিনি। যখন দেখলাম যুব ভারতীটাকে উঠিয়ে ফেলে দিল তখন ভালো করে দেখলাম, জানি বাবা তো মেসির ব্যাপার। মানে মেসি আসবে বলে খবর পেয়েছে, মানে গুইয়ের উপর যেমন মাছি বনবন করে তেমনি মেসির গন্ধ পেয়ে সব কটা দালাল এক জায়গায় জুটে গেছে। এরা অশোকনগরের তেল তুলবে গো, হ্যাঁ এরা এদের নিজেদের তেল বেরিয়ে যাবে অশোকনগরের তেল তোলার জন্য। এরা বের করবে অশোকনগরের তেল, এরা দেবে কর্মসংস্থান, এরা দেবে জমির পরিবর্তে যাদের জমি গেছে তাদেরকে কাজ। এরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য এরা কাজ করবে, হতে পারে এটা? তা তো খেলা হয়নি, মানে মেসি খেলেনি। মেসি খেললে কি হতো কে জানে, মেসি খেলেনি, শুধু এসেছে, তাতে লেজে গোবরে। শতরূপ বলেছে, ও কথা বলছি না আর ফিরে রিপিট করে কি লাভ, আমার থেকেও ভালো বলেছে। কার শালি কার পাশে দাঁড়িয়ে কি সব ছবি তুলেছে সব বলেছে। কিন্তু দেখুন, শুধু মেসি আসাতে লেজে গোবরে নয়, চাকরি দিল সেই চাকরি বাতিল হলো লেজে গোবরে। যে চাকরি দিল সেই চাকরিতে যা বেতন পেয়েছে তাই ইন্টারেস্টে জুড়ে সরকারকে ফেরত দিতে হচ্ছে, লেজে গোবরে নয়। কটাকে ওবিসি দিল সেটাও ক্যান্সেল হয়ে গেল, পুরো লেজে গোবরে।
মূল্যায়ন করতে যাচ্ছে, মুখে বলছে করব না, সবার আগে ফর্ম ফিল আপ করে দিয়েছে, আর মিছে কথা বলছে যে আমি ফর্ম ফিল আপ করিনি। তারপর কি বলছে, আমি এতবারের এমপি, আমি এতবারের এমএলএ, আমি তিনবার আপনাদের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি, আমাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এর থেকে ভালো আমাকে নাক্ষর দেওয়া দরকার। বলেছে না? পড়েননি? হ্যাঁ, তাহলে বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী নাক্ষর দিতে চেয়েছে তো তার ইচ্ছেটা তো আমাদেরকে পূরণ করে দিতে হবে, নাক্ষর দেওয়াতেই হবে। আমাদের স্কুলের গেটে তালা, মদের দোকান খুলে দেওয়া, কারখানার গেটে তালা দেওয়া, লাখ লাখ পরিযায়ী শ্রমিককে বাইরের রাজ্যে ফেলে রাখা, মা বোনেদের পুষ্টি থেকে শুরু করে তাদের কাজের জায়গাকে নষ্ট করা, আমাদের সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে দেওয়া, আর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডা রাজ তৈরি করা। আর সব থেকে বড় নাক্ষর দিতে হবে এই দাঙ্গাবাজের পার্টিটাকে, বিজেপিটাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য। তাই এদেরকে, এই তৃণমূল, এই বিজেপিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে নাক্ষর দেওয়ানোর জন্য আর বাংলাকে বাঁচানোর জন্য লাল ঝান্ডা প্রস্তুত হচ্ছে, অশোকনগরও প্রস্তুত হচ্ছে। আপনাদের সহযোগিতায় আমরা আগামী দিনে এই বাংলাকে বাঁচানোর জন্য 26-এর বড় নির্বাচনে আপনাদেরকে পাশে পেয়ে এই ভাগার যেটাকে তৈরি করেছে পশ্চিমবঙ্গের বিধানসভা, ওটাকে জনগণের বিধানসভা পরিণত করতে চাইছি। আপনাদের সাহস, আপনাদের উৎসাহ, আপনাদের সমর্থনের প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। নেতৃত্ব উপস্থিত রয়েছে, নেতৃত্ব দিয়েছেন কমরেড মীনাক্ষী দি, ধ্রুবদা, শতরূপদা, প্রণয় সহ আকাশ, বাকিরা প্রত্যেকে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এরপরে আমরা মীনাক্ষীদের কথা শুনবো, তাই খুব ভাষণ দিয়ে আর আমরা একে অপরকে ভারাক্রান্ত করব না। আজকে আমরা সংস্কৃতির কথা বলছি, এবং সংস্কৃতির কথা বলতে গেলেই তো একজনকে একটু ধন্যবাদ জানাতে হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই, মোটা ভাই, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মোটা ভাই। না, আমি এদের মোটা বলে অসম্মান করছি না, গুজরাটিতে বড় ভাইকে মোটা ভাই বলা হয়। এখন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি নরেন্দ্র মোদীর বঙ্কিম দা হতে পারেন, গুজরাটের নরেন্দ্র মোদীও আমাদের নরেন্দ্র মোটা ভাই হওয়া উচিত, তাতেও কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আমরা অনেক কিছু শিখছি প্রতিদিন। ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করেছি, শুনেছি মাতঙ্গিনী হাজরা আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বিজেপি আসার পর জানতে পারলাম মাতঙ্গিনী হাজরা আসলে মুসলমান। ওনাদের একজন এমপি, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন মাতঙ্গিনী হাজরা যিনি মুসলমান ছিলেন। নরেন্দ্র মোদীরা ঘর বাপসি, ধর্মান্তরিতকরণ, এটাকে এত প্রাণের মধ্যে নিয়ে নিয়েছেন যে মুসলমানদের হিন্দু করতে করতে কখন হিন্দুদেরই যে মুসলমান করে দেবেন আপনি ধরতে পারবেন না। দুদিন আগেও আমরা দেখেছি, ওই যখন ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছিল, সেখানে 3 জন মানুষ ছিলেন যারা ওই প্যাটিস বিক্রি করছিলেন। তার মধ্যে 2 জন মুসলমান মানুষ ছিলেন এবং একজন হিন্দু মানুষ ছিলেন। ওই ভদ্রলোক বলছিলেন, শ্যামল বাবু ওনার নাম, যে ওনাকেও জিজ্ঞেস করা হয়েছে যে আপনি আদেও হিন্দু কিনা, আপনি আসলে মুসলিম কিনা, আপনি আপনার নাম দেখান, আই কার্ড দেখান। তো যারা আমাদের দেশে প্রতিদিন ধর্ম নিয়ে রাজনীতি করছে, যারা প্রতিদিন আমার দেশে আপনার নাম কি, আপনার বাড়িতে কি রান্না হয়, আপনি কোন মাংস খান, আপনি মন্দিরে যান না মসজিদে যান, আপনি কালী ঠাকুরকে পছন্দ করেন না কৃষ্ণ ঠাকুরকে পছন্দ করেন, আপনি আল্লাহর নাম নেন না যীশু খ্রিস্টের নাম নেয়, যারা প্রতিদিন আমাদের এইগুলোতে ভাঙতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াই আমরা দেখেছি। এই মুর্শিদাবাদের মধ্যে একটি 10-11 বছরের ছেলে, সে মাথায় ইট নিয়ে যাচ্ছে মসজিদ তৈরি করতে। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি স্কুল যাও না, সে বলছে স্কুল যাওয়ার দরকার নেই, মসজিদ তৈরি করলেই হবে। আমরা দেখেছিলাম অযোধ্যাতে, সেখানেও যখন রাম মন্দির তৈরি হচ্ছে, বহু মানুষ একথা বলেছিলেন যে নুন রুটি খাएंगे पर মন্দির यही बनाएंगे। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মন্দির বানানো, তার খিদে, তার চাকরি, তার পড়াশোনা সবটা পিছিয়ে চলে গেছিল। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের রাজনৈতিক নেতারা মাইকে দাঁড়িয়ে বলেন যে আমি মন্দির বানাবো, আমাকে ইট চাই, আমি মসজিদ বানাবো, আমার জমি চাই, আমি মন্দির বানাবো, মসজিদ বানাবো, আমার জমি চাই, ইট চাই, টাকা চাই। সাধারণ মানুষের কাছে আবেদন করেন, মুসলিমকে জাগতে বলেন কেউ কেউ, হিন্দুকে জাগতে বলেন কেউ কেউ। আমরা বলছি আমরা বাংলা বাঁচাতে নেমেছি, বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে থাকুন, যাতে 2026 সালে এমন লোকে নির্বাচিত হয়ে আসেন যারা মাইকে দাঁড়িয়ে বলবেন আমি আপনার পাড়ায় একটা স্কুল বানাতে চাই, আপনি ইট নিয়ে আসুন, আমি আপনার পাড়ায় একটা কারখানা তৈরি করতে চাই, আপনি আমার সঙ্গে থাকুন, আমি আপনার এলাকায় একটা হাসপাতাল বানাতে চাই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। রাজনীতি থেকে, রাজনীতির সমস্ত উপকরণকে সরিয়ে যারা ধর্ম, সাম্প্রদায়িকতা, জাতপাত নিয়ে আসতে চাইছেন, তাদের বিরুদ্ধে লড়াই, তাদের বিরুদ্ধে বাংলা বাঁচাও যাত্রা। আমি কথা দীর্ঘায়িত করব না, এরপরে মীনাক্ষী দি বলবে। কিন্তু
যেহেতু আমাকে এখানকার বড়রা বলে দিয়েছেন ওই একটা পাঁচালি, যে পাঁচালি আপনারাও অনেকে শুনেছেন, সেটা করতেই হবে, তাই সেটাই আমি করব। আপনারা জানেন মমতা ব্যানার্জি তার পছন্দের একজন গায়িকাকে দিয়ে, সে আমারও খুব পছন্দের গায়িকা, উন্নয়নের ফিরিস্তি করেছিলেন। এবং এই লক্ষ্মীর পাঁচালি এ তো আসলে আমাদের গ্রামের এই এলাকার সাধারণ হিন্দু মায়েরা তারা প্রতিদিন গান। আমি আমার দিদাকে দেখেছি পড়তে। আমার দেশের যে মাটি, আমার বাংলার যে মাটি, সেখানে যারা পটচিত্র আঁকেন এবং পটচিত্রের গান গান, সেই মুসলমান মায়েরাও তো আসলে এই একই সুরে নিজেদের জীবন জীবিকা, নিজেদের ধর্ম, আস্থা, বিশ্বাসের কথা বলেন। তো এই গানটা, এই সুরটা আসলে আমাদের সব্বার বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের গান। আমি চাইবো আমি যখন এই গানটা করব, আমার 2 লাইনের পর আপনারা একটু আহা বেশ বেশ বলবেন তো? শোনো শোনো জনগণ, শোনো দিয়া কান, পিসি ভাই পড়া জোতে সব চোরেদের শাসন। আহা আহা বেশ বেশ বেশ, শিক্ষকেরা পথে বসে তালা ঝোলে স্কুলে, মিড ডে মিল পাচার হলো পরিষেবা ভুলে। আহা লুট হয়ে যায় জঙ্গল জমিন, লুট হয়ে যায় বালি, কিস্সা থেকে হিস্সা গোছায় কালীঘাটের টালি। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, 2 ফুলেতে ভীষণ সেটিং, বনমালী কেজে, সব চোরেরা জামিন পাবে কমেডিয়ান সেজে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, সাধু সাজে সব চোরেরা পদ্ম ফুলে এসে, দাঙ্গাবাজির জিগির তোলে ধর্মরথে ভেসে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, জাতের নামে ভাগ করে দেয় ভাষণ হরেক রকম, ভাতের থালা কে জোগাবে, কে মেটাবে যখন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, সিরিয়ালের দিদির চোখে অনেক নাকি ধোয়া, শ্রমিক তবু পরিযায়ী স্বপ্ন গেল খোয়া। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, পাল্টা দেব মিছিল সাজাই চলো, অলি গলি মহল্লাতে হকের কথা বলো। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, বাঁচবে বাংলা লাল ঝান্ডাতে মানুষ করব জড়ো, চোর চোরার দাঙ্গা বাজরা এবার কেটে পড়ো। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আগামী দিনে চোর দাঙ্গাবাজ সবাইকে আমরা যেন মেরে তাড়াতে পারি। এই বাংলার অভিমান, এই বাংলার অস্মিতা, এই বাংলার গর্বকে বাঁচাতে আগামী দিনে আপনারা লাল ঝান্ডার সঙ্গে থাকবেন, এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি। শুক্রিয়া ইনকালাবুদ্দাবাদ। কমরেড দীপশিতা ধরকে ধন্যবাদ। যাদের কথা শোনার জন্য আপনারা আছেন তারা বলবেন। অশোকনগরের সমস্ত মানুষের পক্ষে থেকে যুব ফেডারেশনের কর্মীরা এখন বাংলা বাঁচাও যাত্রীদের এখানে মঞ্চে যারা নেতৃত্ব আছেন তাদেরকে একটা স্মারক দিয়ে ওয়েলকাম করবে। কমরেড পলাশ দাস সহ বাকি যারা আছেন সবাইকে, কমরেড দীপঙ্কর বণিক সহ যুব আন্দোলনের কর্মীদের অনুরোধ করছি মঞ্চে এসে তাদের অভিনন্দিত করার জন্য। সাথী মোদের বন্ধু মোদের লহ মোদের লাল সালাম। কামারহাটিতে সমাবেশ হবে, সমাবেশের মধ্যে দিয়ে বাংলা ভাষাও যাত্রা শেষ হবে, কিন্তু সমাবেশের ওই মঞ্চ থেকে নতুন বাংলা গড়ার আমাদের যে অভিযান, সেই অভিযান শুরু হবে। এবং আমরা যে নতুন বাংলা গড়তে চাই তা খালি যারা আমাদের পার্টির সমর্থক, যারা এর আগে আমাদের পার্টিকে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, তাদের জন্য নয়, যারা হয়তো এর আগে কোনোদিন আমাদেরকে সমর্থন করেননি সেই মানুষদেরকে সঙ্গে নিয়ে তাদের জন্য আমরা নতুন বাংলা তৈরি করতে চাই। যেমন এখানে দাঁড়িয়ে এখন সবাই ঘন্টার পর ঘন্টা তৃণমূলের নামে গালাগাল দিয়ে যাওয়া যায়, তৃণমূলের চুরি নিয়ে কথা বলা যায়, কিন্তু সেগুলোকে বলে আমি সময় নষ্ট করছি না। দুটো কারণ, আমার পরে দীপশিতা বলবে, মীনাক্ষী বলবে, তাছাড়াও আমাদের আরো কোনো নেতৃত্ব বলতে পারেন। আমাদের খুব বেশি সময়, শীতকালে রাত বেশি সময় চালানোর সুযোগ নেই মিটিং, সেইটা একটা কারণ, কিন্তু সেটা ছোট কারণ। বড় কারণ হচ্ছে, দেখুন, তৃণমূলের চুরি নিয়ে গালাগাল দিয়ে কোনো লাভ নেই, কারণ গালাগাল খেয়ে ওরা চুরি করা বন্ধ করবে না। তৃণমূলকে একদিন আপনারা চিনে গেছেন, বুঝে গেছেন, গালাগাল খেয়ে দেখবেন কোন দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। ওদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট। ওদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট না করে আমরা বলতে চাই কতগুলো লক্ষ্য নিয়ে আমরা বামপন্থীরা লড়াই করছি। আপনারা দেখেছেন গত কয়েক বছর ধরে
বামপন্থী আন্দোলনের জন্য অত্যন্ত খারাপ সময় গেছে আমাদের রাজ্যে। মার খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, খুন হতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে লড়াই আমরা লড়েছি রাস্তায়, পথে ঘাটে, মিটিংয়ে, মিছিলে, বাজারে, দোকানে, সেই লড়াইকে নিয়ে আমরা বিধানসভার ভেতর যেতে চাই। আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় আমাদের কোনো বিধায়ক নেই। আজ থেকে 5 মাস পরে, 6 মাস পরে বাংলা থেকে কতজন বামপন্থী বিধায়ক, কতজন সিপিআইএম এর বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভার ভেতর থাকবেন তা আপনারা ঠিক করবেন, বাংলার মানুষ ঠিক করবেন। কিন্তু যদি আমাদের একজন বিধায়ককে আপনারা বিধানসভায় পাঠান, কি যদি 100 জন বিধায়ককে বিধানসভায় পাঠান, কতগুলো কাজ আমরা বিধানসভায় দাঁড়িয়ে করতে চাই, কতগুলো লড়াই আমরা লড়তে চাই। আমাদের প্রথম কথা কন্ট্রাকচুয়াল চাকরি। আজকে গোটা বাংলার দিকে তাকিয়ে দেখুন, গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, পার্মানেন্ট চাকরি বলে কার্যত কোনো চাকরি নেই, উঠে যাচ্ছে। কি সরকারি কি বেসরকারি, কেন্দ্রের সরকারের ব্যাংক, রেল, পোস্ট অফিস, যেখানে দেখবেন, রাজ্যের সরকারের বিভিন্ন স্কুলে, কলেজে, হাসপাতালে, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, পরিবহনে চাকরি মানে কন্ট্রাকচুয়াল। ঘরে ঘরে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, কেউ গ্রাজুয়েশন করছে, কেউ মাস্টার ডিগ্রি করছে, করে একটা 10,000 টাকা 12,000 টাকা মাইনের চাকরি পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে। কোনো দিন নেই, রাত নেই, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টার ডিউটি, কোনো ছুটি বলে কোনো জিনিস নেই, শনি রোববার বলে কোনো জিনিস নেই। শরীর খারাপ হলে 1 দিন 2 দিন কাজ যেতে পারলেন না, 3 দিনের দিন গিয়ে শুনলেন কাজ থেকে ছাঁটাই হয়ে গেছেন। কন্ট্রাকচুয়াল চাকরির রাজত্ব চলছে। আমরা বলছি, আমাদের দেশের সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল সম কাজে সম মজুরির আইন করার। কেন্দ্রে মোদীর সংখ্যা ছিল, রাজ্যে মমতা ব্যানার্জির সংখ্যা ছিল। চাইলে ওরা এই আইন করতে পারতো আমাদের দেশে, ওরা করেনি। যে কাজ ওরা করেনি সেই কাজ আমরা বাংলার বিধানসভায় করতে চাই। আপনারা যারা এখানে, যারা আমার গুরুজনেরা রয়েছেন, আপনাদের মনে থাকবে সেই সময়টা। আমার তো কোনো জন্ম হয়নি, দীক্ষিতা মীনাক্ষী কারণে সেই সময় জন্ম হয়নি। কি এখানে যোগ থেকে শুরু করে, প্রণয় থেকে শুরু করে, আকাশ, যারাই এখানে রয়েছে, কিন্তু আপনারা সেই সময়টাকে দেখেছেন। আপনাদের মুখ থেকেই আমরা জেনেছি, যখন কংগ্রেসের সরকার ছিল, বরকত গনি খান চৌধুরী বিদ্যুৎ দপ্তরে অনেক কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করেছিল, তাদের মধ্যে বেশিরভাগই কংগ্রেসের কর্মী। যেদিন আমাদের সরকার হলো রাজ্যে, একটা কলমের খোঁচায় জ্যোতি বসু সেই সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করেছিলেন। কেউ দেখতে যায়নি তাদের মধ্যে কে কংগ্রেসের কবে আমাদের ধাক্কা মেরেছিল, কবে গুলি করেছিল, কবে মারতে এসেছিল, পার্টি অফিস ভেঙেছিল, কেউ বিচার করতে যায়নি। বামফ্রন্ট সরকার এসে প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করেছিল। এই কাজ আমরা চাই বাংলার বিধানসভায় আবার হোক, বাংলা সরকার আবার করুক। পশ্চিমবাংলার বিধানসভায় যদি আমরা এই সংখ্যা নিয়ে যেতে পারি, তাহলে আমাদের প্রথম লড়াই, প্রথম লক্ষ্য সম কাজে সম মজুরির আইনকে পশ্চিমবাংলার বিধানসভায় পাশ করানো। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, যে বিভিন্ন ক্যামেরার মাধ্যমে যারা ফেসবুক লাইভ করছেন, ভিডিও করছেন, ইউটিউবার যারা এখানে আছেন, তাদের মাধ্যমে আমাদের কথা যার যার কাছে পৌঁছচ্ছে, আমাদের কন্ট্রাকচুয়াল চাকরি করেন আমাদের রাজ্যে, আমাদের যে ভাই বোনেরা আমাদের কথা শুনছেন, আজকেও হয়তো কোন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন, সারাদিন 12-14 ঘন্টা 15 ঘন্টা কাজ করেছেন, করে রাত্রিবেলা বাড়ি ফিরবেন, আবার কালকে ভোরে বেরোতে হবে। আপনার চাকরির কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। আপনাদের সবাইকে বলছি, যদি আমাদের এই লক্ষ্য পূরণ হয়, তাহলে আজ থেকে 6 মাস পরে, 7 মাস পরে একদিন এরকম ভাবে সারাদিন কাজ করে বাড়ি ফিরে যখন সন্ধ্যেবেলা, রাত্রিবেলা টিভি চালাবেন কি ফেসবুক স্ক্রোল করবেন, দেখবেন হঠাৎ করে আপনাকে সেদিন আর মন্দির মসজিদ নিয়ে ঝগড়া দেখতে হচ্ছে না, কে গরুর মাংস খাবে, কে শুয়োরের মাংস খাবে, তাই নিয়ে লড়াই দেখতে হচ্ছে না। তার বদলে আপনার টিভি স্ক্রিনে, আপনার ফেসবুকের ফিডে খবর আসবে, আজকে পশ্চিমবাংলার বিধানসভায় সম কাজে সম মজুরির আইন পাস হয়েছে। কালকে সকাল থেকে আমি আর কন্ট্রাকচুয়াল নই, কালকে সকাল থেকে আমার চাকরি পার্মানেন্ট হয়েছে। আমিও পেনশন পাবো, আমিও প্রভিডেন্ট ফান্ড পাবো, আমারও শরীর খারাপ হলে আমি মেডিক্লেম বেনিফিট পাবো, আমারও একটা সম্মানের সঙ্গে আমার জীবনের জীবিকার ব্যবস্থা হয়েছে পশ্চিমবাংলার বিধানসভায়। এই কাজ আমরা বামপন্থীরা করতে চাই। যদি আপনারা মনে করেন আমাদের এই লক্ষ্য ন্যায্য, তাহলে এই লড়াই আমাদের পাশে দাঁড়ান। আমাদের 2 নম্বর কথা, সরকারি চাকরি। দেখুন, তৃণমূল চুরি করে যাবে, ওদের চুরির বিরুদ্ধে আমরা মিটিং করব, মিছিল করব, আন্দোলন করব, জেলে যাব, বাংলা করব। ওদের 2-1 লোক জেলে যাবে, আবার জেল থেকে বেরিয়ে আসবে। এই টম এন্ড জেরির খেলা চলছে 10 বছর ধরে পশ্চিমবাংলায়। কিন্তু প্রশ্ন এইটা নয় যে ওরা চাকরি বিক্রি করে যাবে আর তার বিরুদ্ধে আমরা কটা মিটিং করব, কটা মিছিল করব। প্রশ্ন হচ্ছে এই চাকরি বিক্রির রাজত্ব শেষ হবে কিনা, সঠিকভাবে নিয়োগ পশ্চিমবাংলায় আবার শুরু হবে কিনা। আপনারা জানেন, মমতা শুভেন্দুরা কোনোদিন পশ্চিমবাংলা আগামী 100 বছর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতে পারেন, আগামী 100 বছর পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকতে পারেন, কিন্তু তাহলে আগামী 100 বছর পশ্চিমবাংলায় একটা সরকারি চাকরি ন্যায্যভাবে পাওয়াও যাবে না, আর একটা চাকরি চোর সঠিকভাবে জেলেও যাবে না। আগামী 100 বছর বাংলায় যা চলছে তাই চলবে। আমরা এটাকে পাল্টাতে চাই, শুধুমাত্র প্রতিবাদ নয়, আমরা এর বিকল্প চাই। আমরা চাই বাংলার স্কুল থেকে শুরু করে, পরিবহন থেকে শুরু করে, গ্রুপ ডি থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে স্বচ্ছভাবে নিয়োগ হোক। সেই কাজ আমরা বামপন্থীরা করতে চাই। তার জন্য আমাদের পাশে দাঁড়ান। এবং একদিকে
স্বচ্ছ হবে, স্কুলে নিয়োগ, সরকারি স্কুলের শিক্ষাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এবং তার সঙ্গে আমরা বলছি বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোম, তার চিকিৎসার খরচা। আপনারা দেখছেন আমাদের রাজ্যের এখন অবস্থা, যারা যারা সোনার উপর ব্যবসা করে তারা বোধহয় অত টাকা মুনাফা করে না, যারা শিক্ষার ব্যবসা করে, যারা স্বাস্থ্যের ব্যবসা করে, তারা যে মুনাফা করছে। একজন বাবা মা তার ছেলেকে মেয়েকে একদিকে সরকারি স্কুল লাটে উঠছে, বাবা মা বাধ্য হচ্ছেন বাচ্চাকে প্রাইভেট স্কুলে ভর্তি করতে, ব্যাঙের ছাতার মতো প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে, প্রাইভেট স্কুলে ছেলে মেয়ে ভর্তি হচ্ছে। আর একটা ছেলেকে মেয়েকে প্রাইভেট স্কুলে ভর্তি করা মানে সেই স্কুলে সেই তার বাচ্চার মাইনে দিতে গিয়ে, টিউশন ফি দিতে গিয়ে তার বাবা মার জীবনের যাবতীয় শখ আহ্লাদ স্বপ্ন সব চলে যাবে। যার বাড়িতে আগে সপ্তাহে একদিন করে প্রত্যেক রোববার করে মাংস আসতো, তো বাড়িতে মাসে একদিন করে মাংস রান্না হবে, হয়তো বছরে একবার বেড়াতে যেতেন, 3 বছরে একবার বেড়াতে যাবেন। একটা গোটা পরিবার, একটা মধ্যবিত্ত পরিবার পথে বসে যাবে ছেলে মেয়েকে খালি প্রাইভেট স্কুলে পড়াতে গিয়ে, এমন অবস্থা হচ্ছে। এবং তার সঙ্গে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা। একজন মানুষ সারা জীবন কাজ করে পরিশ্রম করে যে টাকা উপার্জন করবেন, 60-65 বছর বয়সে বেশি না, 10 থেকে 12 দিন একটা প্রাইভেট নার্সিং হোমের আইসিইউতে ভর্তি থাকুন। 10 থেকে 12 দিন, 3 থেকে 4 দিনের মাথায় ইন্স্যুরেন্স শেষ হয়ে যাবে, মেডিক্লেমের টাকা শেষ হয়ে যাবে। তারপরে হাসপাতাল থেকে যেদিন ছাড়া পাবেন, সারা জীবনের ইনকাম হাসপাতালে জমা দিয়ে বাড়ি ফিরতে হবে। প্রাইভেট হাসপাতালে চিকিৎসার খরচা, প্রাইভেট স্কুলে পড়াশোনার খরচা। আমরা বামপন্থীরা বলছি, আমরা পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে সরকারি হাসপাতালকে ভালো করার লড়াই, সরকারি স্কুলকে ভালো করার লড়াই যেমন করতে চাই, তেমন প্রাইভেট হাসপাতাল এবং প্রাইভেট স্কুলের খরচা বেঁধে দেওয়ার জন্য পশ্চিমবাংলার বিধানসভায় আমরা বামপন্থীরা বিল আনতে চাই, বিল পাস করাতে চাই। আর প্রাইভেট মালিক, প্রাইভেট স্কুলের মালিক, প্রাইভেট হাসপাতালের মালিক ইচ্ছে মতো টাকা চাইতে পারবে না, টাকা নিতে পারবে না, তাদের বিলকে একটা জায়গায় বেঁধে দিতে বাধ্য করতে হবে। সেই আইন আমরা বাংলার বিধানসভায় পাশ করাতে চাই। এবং আপনারা জানেন এই কাজ কোনোদিন তৃণমূলের মতো দল, বিজেপির মতো দল করবে না। কারণ এই যে প্রাইভেট মালিকরা রয়েছে, তাদের কাছে হাত পেতে, তাদের কাছ থেকে পয়সা নিয়ে ওই মুনাফাখড়ি করে এদের পার্টি চলে। আর আমরা সিপিআইএম, আমরা এই প্রাইভেট মালিকদের 2 পয়সা খুশি না, আমরা এদের টাকায় খাইও না, আমরা এদের টাকায় পড়িও না। তাই একমাত্র আমাদের ক্ষমতা রয়েছে এই প্রাইভেট মালিকদের মুনাফাখড়ির সামনে একটা বিকল্প তৈরি করার। আমরা পশ্চিমবাংলার বিধানসভায় বিল আনতে চাই যাতে প্রাইভেট স্কুলের মাইনে ইচ্ছে মতো না বাড়ানো হয়, প্রাইভেট হাসপাতালে ইচ্ছে মতো না লোকের গলায় পা রেখে টাকা তোলা হয়। এই কাজ আমরা করতে চাই। যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য, এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমাদের 3 নম্বর কথা, আপনাদের মনে আছে আজ থেকে 1 বছর আগে, 1.5 বছর আগে এইখানে সভা হয়েছিল, দীপশিলা ছিল, আমি ছিলাম, গোটা বাংলা উত্তাল হয়েছিল, গোটা দেশে আন্দোলন হয়েছিল আরজি করের ঘটনার পরে। এত মানুষ রাস্তায় নেমেছিলেন, যিনি কোনোদিন ভাবেননি কোনোদিন মিছিলে যাবেন, তিনিও রাতের পর রাত জেগেছেন, রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, লড়াই করেছেন একটা জাস্টিসের জন্য, একটা ন্যায়ের জন্য। আপনারা দেখেছেন তার কি পরিণতি হয়েছে। 6টা বাই ইলেকশন হলো, তার রেজাল্ট দেখিয়ে মমতা ব্যানার্জি যাবতীয় আন্দোলনকে, যাবতীয় লড়াইকে মিথ্যে বলে দিলেন। বিজেপি মমতা ব্যানার্জির সঙ্গে বোঝাপড়া করে একমাত্র এই সঞ্জয় রায় ছাড়া বাকি সব কটা অপরাধীকে বাঁচিয়ে দিল। এবং আরজি কর আন্দোলনের মিছিল থেকে, রাত জাগার সেই লড়াই থেকে যে দাবি উঠে এসেছিল, সেই সমস্ত দাবি কার্পেটের তলায় চলে গেল। আমরা বামপন্থীরা বলছি, আরজি কর আন্দোলন থেকে উঠে আসা ওই প্রতিটা দাবিকে, ওই প্রতিটা স্লোগানকে আমরা এই বাংলায় সত্যি করতে চাই। আমরা বলছি, আমরা বাংলার সিলেবাসে, স্কুল স্তর থেকে বাংলার যে সিলেবাস, পঠন পাঠন, তাতে পরিবর্তন আনতে চাই। যেমন আমরা আজ থেকে যখন 20 বছর আগে, 25 বছর আগে সরকার চলেছে, তখনকার মতো করে তখনকার সরকার চলেছে। কিন্তু আজকে এই 2026 সালে পশ্চিমবাংলা হোক কি যে কোনো রাজ্যে যে সরকার চলবে, সেই সরকারকে আজকের সমাজের সঙ্গে মানানসই হতে হবে। আজকের সামাজিক শিক্ষার সঙ্গে মানানসই শিক্ষা আমরা বাংলার স্কুল স্তর থেকে সিলেবাসে প্রবর্তন করতে চাই। আমরা চাই বাংলা স্কুল থেকে শুরু করে গোটা এডুকেশন সিস্টেমে এমন এমন পরিবর্তন আসুক সিলেবাসে, যাতে একটি মেয়ে খালি নয়, একজন ছেলেও যখন পশ্চিমবাংলার মাটিতে বড় হচ্ছে, স্কুলে পড়াশোনা করছে, ছোট থেকে বড় হচ্ছে একটা ছেলে, সেই ছেলেও যেন স্কুলে, তার পরিবারে, তার সমাজে এমন শিক্ষায় শিক্ষিত হয়, এমন মানসিকতা নিয়ে বড় হয়, যেন তার মধ্যেও একটা লিঙ্গ চেতনা, লিঙ্গ সাম্যের একটা চেতনা থাকে। একটি ছেলেও যখন আমাদের সমাজে ছোট থেকে বড় হবে, সে যেন এমন ভাবে সে বড় হয়, স্কুলে এমন শিক্ষা পায়, সমাজে, পরিবারে এমন শিক্ষা পায়, যাতে একজন ছেলেও এমন মানুষ তৈরি হয় যে বড় হওয়ার পরে তার কোনো কথায় বার্তায়, তার কোনো চোখের চাউনিতে, তার কোনো আচরণে, তার কোনো সস্তা ইয়ার্কিতে,
তার পরিবারের, তার সমাজের, তার আশপাশের কোনো মেয়ের জন্য সে যেন কোনো অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ায়। এরকম ভাবে একটা ছেলেকেও বড় হতে হবে আমাদের সমাজে, একটা পুরুষকেও বড় হতে হবে। তার জন্য যে প্রয়োজনীয় শিক্ষা স্কুল স্তর থেকে প্রবর্তন করা দরকার তা আমরা বাংলায় প্রবর্তন করতে চাই। এবং তার সঙ্গে লোকসভা ভোটের সময় আপনারা জানেন আমাদের ম্যানিফেস্টো ছিল, আমরা কোনো আসন জিতিনি, সেই কাজটা আমরা করতে পারিনি, কিন্তু আমরা এইবার বিধানসভা ভোটে ওই লক্ষ্যকে সামনে রেখে এগোতে চাই। যেখানে যেখানে আমাদের পার্টির প্রার্থীরা জয়ী হবেন মানুষের ভোটে, একটা আসনে হোক, 10টা আসনে হোক, 25টা আসনে হোক, 50টা আসনে হোক, 200টা আসনে হোক, যেখানে যেখানে আমাদের পার্টির যারা প্রার্থী হবেন তারা জয়ী হবেন, প্রত্যেকটা সেই বিধানসভা কেন্দ্রে একজন বিধায়ক তহবিলের মোট যে টাকা 5 বছরে, সেই টাকার 3 ভাগের 1 ভাগ টাকা খরচা হবে, সেই টাকার 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ হবে সেই বিধানসভা কেন্দ্রের মধ্যে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে, মেয়েদের জন্য স্কুল তৈরি করা, মেয়েদের জন্য কলেজ তৈরি করা, মেয়েদের জন্য যে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র সেগুলোর উন্নতি করা, গ্রামের দিকে আইসিডিএস সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে শক্তিশালী করা, মেয়েদের জন্য খেলার মাঠ, স্টেডিয়াম, ট্রেনিং, বিভিন্ন খেলার কোচিং সেন্টার তৈরি করা, যাতে করে কিনা বাংলার মাটি থেকে আরো ঋচা ঘোষ, আরো ঝুলন গোস্বামী তৈরি হতে পারে, তার জন্য পরিকাঠামো গড়ে তোলা। মহিলারা যারা হাতের কাজ শিখতে চান, সেলাইয়ের কাজ হতে পারে, কম্পিউটার সারানোর কাজ হতে পারে, মোবাইল সারানোর কাজ হতে পারে, অন্য যে কোনো এই ধরনের ট্রেনিং নিয়ে যারা স্বাবলম্বী হতে চান তাদের জন্য সেই ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা, মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুংফু কোচিং সেন্টার করা, এই ধরনের বিভিন্ন প্রকল্পের জন্য 3 ভাগের 1 ভাগ টাকা আমাদের প্রত্যেকজন বিধায়ক তহবিল থেকে বরাদ্দ করা হবে আমাদের লক্ষ্য। এবং আপনারা জানেন 77 সালের আগে যখন বামপন্থীরা বাংলায় লড়াই করত, আমাদের দাবি ছিল 8 ক্লাস পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত পশ্চিমবাংলায় পড়াশোনাকে বিনামূল্যে করতে হবে। 77 সালের ইলেকশনে যখন যাওয়া হয়েছিল বামফ্রন্টের পক্ষ থেকে, বামফ্রন্টের ইস্তেহারে লেখা ছিল সরকারে আসলে আমরা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা পশ্চিমবাংলায় ফ্রি করব সরকারি স্কুলে। মানুষ আমাদেরকে নির্বাচিত করলেন, সরকার এলো, আমাদের দেশের মানুষ জানতেন তার আগে অবধি যে ভোটের আগে যা বলা হয় ভোটের পরে তার চেয়ে কম করা হয়। সেইবার ভারতের মানুষ প্রথমবার দেখলেন এই উদাহরণ। ম্যানিফেস্টোয় বলা হয়েছিল 8 ক্লাস পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত শিক্ষা ফ্রি হবে। সরকারে আসার পরে ক্লাস 8, 1 বছরের মধ্যে ক্লাস 10, তার 2 বছরের মধ্যে ক্লাস 12 পর্যন্ত, 12 ক্লাস পর্যন্ত জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তরা পশ্চিমবাংলায় শিক্ষাকে বিনা পয়সায় করলেন, ফ্রি করলেন। আর আমরা বলছি ওই অব্দি এর আগে সরকার করে গেছিল, আমাদের এর পরের লক্ষ্য যদি আপনাদের আশীর্বাদে আমরা সেই জায়গায় পৌঁছই, তাহলে পশ্চিমবাংলার সরকারি স্কুলে 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা এখন ফ্রি। আগামী দিনে ওটাকে এগিয়ে নিয়ে গিয়ে পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করতে চাই। বাংলার ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার স্কুলে কলেজে বিনা পয়সায় পড়াশোনা করবে এবং তাদের বাংলার ছেলেমেয়েদের পা থাক মাটিতে, মাথা আকাশকে স্পর্শ করুক। রাজ্যের সরকার, রাজ্যের পরিকাঠামো তাদের পাশে থাকবে। এই লক্ষ্যগুলোকে নিয়ে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে সফল হওয়ার জন্য খালি যারা এর আগে আমাদের সঙ্গে থেকেছেন তারা নয়, যারা এর আগে আমাদের সঙ্গে থাকেননি তাদেরকেও আমাদের পাশে চাই। এবং আমরা বলতে চাই, দেখুন গতকাল সল্টলেক স্টেডিয়ামের ঘটনা আপনারা দেখেছেন, পরশুদিন কি হয়ে যাচ্ছে, 2 দিন ধরে আপনারা সব দেখছেন। কেন হয়েছে আপনারা তাও জানেন, কিন্তু ঘটনাটা খালি ওই একটা সল্টলেক স্টেডিয়ামে একদিন মেসি এলো আর তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির 14 গোষ্ঠী মাঠে নেমে ঘিরে থাকলো, তাই কিছু লোক টাকা দিয়ে দেখতে পেল না। প্রশ্নটা খালি একটা দেখতে পাওয়া না পাওয়া প্রশ্ন না। পশ্চিমবাংলা এই যে একটা সর্বগ্রাসী তৃণমূল কংগ্রেসের এই যে একটা ভিআইপি কালচার চলছে, যে পশ্চিমবাংলার মানুষ একদিকে আর তৃণমূল নেতাদের গোষ্ঠী একদিকে, কোথায় নেই। একটা সল্টলেকের একটা ঘটনা খালি এক বেলার ঘটনা নয়। আপনি পশ্চিমবাংলায় এখন চারদিকে তাকিয়ে দেখুন। আপনি রাজনীতির ক্ষেত্রে ওটা বলেছিল বিধায়ক শূন্য, মানে বিরোধী শূন্য পঞ্চায়েত পুরসভা করব, ওখান দিয়ে শুরু হয়েছিল। তারপরে হলো কি, পশ্চিমবাংলায় এমন কোনো কলেজ থাকবে না যা স্টুডেন্টস ইউনিয়ন তৃণমূল চালাবে না। পশ্চিমবাংলায় এমন কোনো সমবায় থাকবে না যা তৃণমূল গাছ জোরে দখল করবে না। ওই অবধি গেল। তারপরে এখন কি দিন চলছে, গোটা বাংলায় আপনি এমন কোন পুজো কমিটি দেখাতে পারবেন না যে পুজো কমিটির মাথায় তৃণমূলের লোক দখল করে বসে নেই। আপনাদের অশোকনগর থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার এক চেহারা। দুর্গাপুজো আসা দেখবেন পুজোর হোর্ডিং হয়, বড় বড় পুজোর হোর্ডিং বসেছে, যেখানে দুর্গা ঠাকুরের ছবি থাকার কথা ওই দুর্গা ঠাকুরের ছবি কোন সাইডে একটা রেখেছে কি রাখেনি, পোস্টারের বাইরে চলে গেছে। আর যেখানে মা দুর্গার ছবি থাকার কথা সেখানে মমতা ব্যানার্জির একটা এত বড় ছবি, পাশে যেখানে গণেশের ছবি থাকার কথা সেখানে দেখবেন পাড়ায় তৃণমূলের কাউন্সিলর পয়সা খেয়ে খেয়ে তারও গণেশের মতো চেহারা হয়েছে, তার একখানা ছবি গণেশের জায়গায়। দুর্গা পুজো হচ্ছে না মমতা পুজো হচ্ছে, হোর্ডিং থেকে বুঝতে পারবেন না। ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সেনের ছবি নেই, মৃণাল সেনের ছবি নেই, তার বদলে মমতা ব্যানার্জির ছবী। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান
রবীন্দ্রনাথ ঠাকুর, তার পাশে একটা মমতা ব্যানার্জি। নজরুল জয়ন্তীর অনুষ্ঠান, নজরুল ইসলাম, পাশে একটা মমতা ব্যানার্জি। এমনকি বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়া হয় দেখবেন আপনাদের অশোকনগর পুরসভায়, দেখবেন গোটা বাংলার পুরসভায় বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে, তো মশা মারতে হবে তার জন্য পুরসভা হোর্ডিং লাগিয়েছে। এই হোর্ডিং এ মশা উঠছে, মশার পাশেও মমতা ব্যানার্জি। কোথায় নেই, মানে হারামের টাকায় খেয়ে খেয়ে কোথায় আর নেই হচ্ছে। যেখানে দেখবেন তৃণমূলের দখলে। পাড়ার পুজো হচ্ছে এই জেলায়, আপনাদের মনে আছে দমদমে 3 বছর আগে দুর্গা পুজোর প্যান্ডেল বানিয়েছে দুর্গা ঠাকুরের জায়গায় মমতা ব্যানার্জির নীলপা সাদা শাড়ি পরা মূর্তি। এবারে মানসিকতা পরিষ্কার যে ভাই তুমি সিপিএম হও, কংগ্রেস হও, তৃণমূল হও, তুমি যে পারো হও, তুমি যদি আমাদের প্যান্ডেলে আসো, পাড়ার বারোয়ারি পুজোয় আসো, তো আমাদের দিদির সামনে দাঁড়িয়ে তোমায় পুষ্পাঞ্জলি দিতে হবে। দিতে পারলে ভালো, নাহলে ফটো তোমার জন্য দুর্গা পুজো নয়। যেখানে পারবে সামাজিক দখলদারি। যদি আপনারা মনে করেন যে এটা বাড়াবাড়ি হচ্ছে, তাহলে এই বাড়াবাড়ি আবার বন্ধ করা দরকার। ওই একটা সল্টলেক স্টেডিয়ামে ওরা কালকে পরশুদিন ওরা জালিয়াতি করেছে। ওই অরূপ বিশ্বাস, যেখানে সল্টলেক স্টেডিয়ামে একটা জলের বোতল নিয়ে সাধারণ লোক ঢুকতে পারেনি, পুলিশ থেকে নিয়ম করে দেওয়া হয়েছে কেউ জলের বোতল নিয়ে ঢুকতে পারবে না। আর ওই অরূপ বিশ্বাসের এক চামচা আছে কলকাতা শহরে, অরূপ বিশ্বাসের অফিসে বসে অরূপ বিশ্বাসের হয়ে এমএলএ সার্টিফিকেট বিলি করে। ওই অরূপ বিশ্বাসের চামচার কোম্পানি টেন্ডার পেয়েছে নাকি, বেআইনি বোতল নিয়ে যাওয়ার টেন্ডার পেয়ে 1 লক্ষ লোকের স্টেডিয়ামে 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি করেছে। মানে 180 টাকা মুনাফা, 180 টাকার ব্ল্যাক মানি। আপনারা 180 into 1 লক্ষ চিন্তা করুন কত টাকা হয়। ভোটের আগে খালি বোতলের কালোবাজারি করে অরূপ বিশ্বাসী টাকা তুলেছে, একদিন যুব ভারতী থেকে টাকা তুলেছে। একবারে সুজিত বোস ওই আর এক চোর, ওর মেয়ে সে আরো বাবার থেকে বড় চোর, কদিন আগে ইডি জেরা করেছে চুরির কেসে। সে গিয়ে দেখি যেন মেসির ছোট শালী হয়, গিয়ে মেসির সঙ্গে দাঁড়িয়ে হ্যান্ডশেক করতে ছবি তুলছে। আর সাধারণ ছেলে মেয়ে, সাধারণ ঘরের ছেলে মেয়ে 5 মাস ধরে 6 মাস ধরে তারা 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমি জমি তাদের স্বপ্ন নিয়ে তারা গেছিল, তাদের সঙ্গে প্রতারণা। এদের খালি একদিন একটা সল্টলেকের একটা স্টেডিয়ামের ঘটনা বলুন তো। আজকে আপনি তাকিয়ে দেখুন গোটা বাংলার দিকে যে অমিত শাহ ছেলে জয় শাহ, আমরা সমালোচনা করি, সঠিকভাবে করি। ও জীবনে কোনোদিন ক্রিকেটের কজ আনলো না। ও আইসিসির চেয়ারম্যান হয়েছিল, এখন মানে বিসিসিআই চেয়ারম্যান ছিল, এখন আইসিসির মাথায় গিয়ে বসে আছে। সত্যি কথা, সমালোচনা হওয়াই উচিত। আর আমাদের পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন তো, পশ্চিমবাংলার খেলার মাঠের দিকে মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারিকে মমতা ব্যানার্জির ভাই বাবুল ব্যানার্জি, ইস্ট বেঙ্গল চালায় কে মমতা ব্যানার্জির আর এক ভাই, মোহামেডান চালায় কে মমতা ব্যানার্জির ভাইয়েরা, অলিম্পিক অ্যাসোসিয়েশন বাংলার, হকি অ্যাসোসিয়েশন, টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, তার সুইমিং অ্যাসোসিয়েশন, আপনি যে ভলিবল, বাস্কেটবল, পশ্চিমবাংলার প্রতিটা ক্রীড়া সংস্থার মাথায় বসে আছে, কোথাও প্রেসিডেন্ট হয়ে, কোথাও সেক্রেটারি হয়ে। মমতা ব্যানার্জির দলের লোক নয়, মমতা ব্যানার্জির একেবারে নিজের মায়ের পেটের ভাইগুলো, বাবুল ব্যানার্জি, অজিত ব্যানার্জি, এরা কারা বলুন তো? এরা কি যোগ্যতা আছে এদের এই এতগুলো ক্রীড়া সংস্থার মাথায় বসে থাকার? এগুলো মুখগুলো দেখেছেন কোনোদিন? এরা ছোটবেলা কোনোদিন পাড়া স্পোর্টসে গিয়ে কমলা লেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে মুখ থেকে মনে হয় না। তারা সমস্ত গোটা বাংলার সবকটা ক্রীড়া সংস্থার মাথায় বসে আছে। এই আপনাদেরকে বলছি, যদি মনে হয় ওদের এই সামাজিক দখলদারি এবার বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছচ্ছে, তাহলে খালি প্রশ্নটা নবান্নকে মমতা ব্যানার্জির হাত থেকে মুক্ত করা নয়, বাংলার সমাজকেও তৃণমূলের দখলদারির হাত থেকে মুক্ত করতে হবে। বামপন্থীদের জেতান, বামপন্থীদেরকে জেতালে পশ্চিমবাংলার রাজনীতি স্কুল কলেজ হাসপাতাল নিয়ে হবে। পশ্চিমবাংলার রাজনীতি একজন কৃষকের ফসলের দাম, শ্রমিকের ঘামের মজুরি নিয়ে হবে। খালি তাই নয়, আপনার খেলার মাঠ পাড়ার ছেলে মেয়েদের কাছে ফেরত যাবে, আপনার পুজো কমিটি মানুষের কাছে আবার ফেরত যাবে। বাংলার সমস্ত ক্ষেত্র, খেলাধুলা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে বাংলার সমস্ত ক্ষেত্র যেগুলো এখন তৃণমূল পকেটে ভরে রেখেছে, এই সামাজিক ক্ষেত্রগুলো আবার মুক্ত হবে, মানুষের কাছে এগুলো ফেরত যাবে। দল মত নির্বিশেষে মানুষের কাছে আমরা এর জন্য সমর্থন চাই। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, দেখুন আমরা 34 বছর সরকার চালিয়েছি। আর যদি কাউকে প্রশ্ন করা হয় এই 34 বছর গভর্নমেন্ট চালিয়ে, এই 34 বছরে সিপিআইএম পশ্চিমবাংলা স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়নে কেমন কাজ করেছে, 100 কত দেবেন বামপন্থীদের? কেউ হয়তো বলবেন যে বামপন্থীদের 170 দেবো, কেউ বলতে পারেন 75 দেবো, কেউ বলতে পারেন 80 দেবো, 90 দেবো, কেউ বলতে পারেন 10 দেবো, 5 দেবো, 0 দেবো, তাও কেউ বলতে পারেন। কোনো কাজ করতে পারেনি। যদি জিজ্ঞেস করা হয় পশ্চিমবাংলার কলকারখানা কেমন হয়েছে, চাকরি বাকরির অবস্থা কেমন ছিল, কত দেবেন বামফ্রন্টকে? 100। কেউ আবার বলবেন 50, 60, 70, 80, কেউ বলবেন 5, 10, 15, 0 বলতে পারেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় 34 বছর পশ্চিমবাংলায় বামপন্থীরা সরকার চালালো, এই 34 বছর যাতে বাংলার সমস্ত মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এই পরিবেশকে বজায় রাখার প্রশ্নে
পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারকে আপনারা 100 কত দেবেন? আমাদের অতি বড় শত্রু বলতে বাধ্য এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে আমরা 100 দেব, একটা নম্বর কেউ কাটতে পারবে না। আমরা 34 বছর আমরা সরকার চালিয়েছি, বাংলার একজন মুসলমান বলতে পারবেন না তার কখনো নিজের ধর্ম পালন করতে অসুবিধা হয়েছে। বাংলার একজন হিন্দুও বলতে পারবেন না তারও কোনোদিন নিজের ধর্ম পালন করতে অসুবিধা হয়েছে। আমরা কোনোদিন ইমাম ভাতা দিইনি, কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে নিজের সন্তানকে দাঙ্গায় হারাতে হয়নি। আমরা কোনোদিন পুরোহিত ভাতা দিইনি, আমরা কোনোদিন পুজো কমিটিকে পাবলিকের টাকায় চাঁদা দিইনি, কিন্তু বাংলায় বামফ্রন্ট সরকারের সময় মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো, চন্দন দাসের মতো কোনো হিন্দুকেও দাঙ্গায় খুন হতে হয়নি। এইটা একটা পশ্চিম বাংলা ছিল। আমরা ওই বাংলাকে আবার ফিরিয়ে আনতে চাই। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, বিজেপি 10 রকম কথা বলতে পারে, 10 রকম প্রচার করতে পারে, ফেসবুক হোয়াটসঅ্যাপে 1000টা মেসেজ ফরওয়ার্ড করতে পারে, সিপিএম ধর্মবিরোধী, এরা এর দালাল, ওর দালাল, নাস্তিক, হ্যান ত্যান। কিন্তু আপনারা জানেন, বাংলার মানুষ জানেন, আমরা বামপন্থীরা যে 100 বার আমরা ধর্মনিরপেক্ষ। আমরা চাই ভারত ধর্মনিরপেক্ষ দেশ থাক। ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ রাখার জন্য আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত। কিন্তু আমরা সিপিআইএম ধর্মনিরপেক্ষতা বলতে নাস্তিকতা বুঝি না। আমরা কখনো মনে করি না ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য আপনাকে নাস্তিক হতে হবে। আমরা বামপন্থীরা, আমরা সিপিআইএম, আমরা ধর্মনিরপেক্ষতা বলতে বুঝি পরমত সহিষ্ণুতা। আপনি আপনার ধর্মকে পালন করবেন, আপনি আপনার ধর্মে বিশ্বাস করবেন, কিন্তু অন্যের ধর্মকে অপমান করবেন না, অন্য ধর্মকে ছোট করবেন না। আমরা ধর্মনিরপেক্ষতা বলতে এইটা বুঝি। সেই ধর্মনিরপেক্ষতা আমরা বাংলায় বজায় রাখতে চাই। আজকে যে রাজনীতি হচ্ছে, কে বলছে আমি দীঘায় মন্দির বানাবো, তো কে বলছে আমি এই মুর্শিদাবাদে বেলডাঙায় বাবরি মসজিদ বানাবো, আর ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা কি দেখছে? মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির বানাবে, হুমায়ুন কবির বেলডাঙায় বাবরি মসজিদ বানাবে, আর বাংলার বেকার ছেলেমেয়েরা কি করবে? ওই মন্দির মসজিদের সিঁড়িতে কৌটো নিয়ে বসে ভিক্ষে করবে, জীবনে কোনোদিন আর চাকরি বাকরির মুখ দেখবে না। এই যে রাজনীতি পশ্চিম বাংলায় চলছে, আমরা এইটাকে পাল্টাতে চাই। পাল্টে রাজনীতি থাক রাজনীতির জায়গায়, ধর্ম থাক ধর্মের জায়গায়। আমরা খালি রাজনীতিকে ধর্মমুক্ত করতে চাই না, আমরা আপনার পবিত্র ধর্মকেও রাজনীতির দখলদারির হাত থেকে মুক্ত করতে চাই। আপনার ধর্মকেও মুক্ত করে মন্দিরকে, মসজিদকে আবার আপনার কাছে ফিরিয়ে দিতে চাই। আপনার মন্দিরকে, আপনার মসজিদকে যে রাজনৈতিক নেতারা এখন ব্যবসার জিনিস বানিয়েছে, সেই রাজনৈতিক নেতাদের হাত থেকে আপনার মন্দিরকে, আপনার মসজিদকে আপনার জন্য আমরা রক্ষা করতে চাই, পাহারা দিতে চাই। সেই কাজ করার জন্য আপনারা আমাদের পাশে থাকুন। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, দেখুন, আমরা কোনোদিন এটা মনে করি না যে পৃথিবীর সমস্ত ভালো মানুষ খালি সিপিআইএমে আছে। আমরা জানি আমাদের পার্টির বাইরেও এরকম অনেক মানুষ আছেন যারা ভালো মানুষ, যারা মানুষের ভালো চান, যারা মানুষের মঙ্গল চান। সেই সমস্ত মানুষকে আমরা আমাদের লড়াই, আমাদের পাশে ডাকছি। হয়তো আপনাদের কারুর সাথে এর আগে আমাদের কোনো বিষয়ে মত মেলেনি, হয়তো দুটো বিষয়ে আমাদের সমালোচনা করেছেন, তখন হয়তো আমরা আপনার মতামতটা ঠিকভাবে গ্রহণ করতে পারিনি। কিন্তু আজকে যে অবস্থার মধ্যে রাজ্য যাচ্ছে, যে অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, যদি মনে করেন যে এই অবস্থাকে পাল্টে যে পথে আমরা বামপন্থীরা রাজ্যকে নিয়ে যেতে চাই সেই পথটা সঠিক পথ, তাহলে অতীতের সব বিরোধ বলে আপনাদেরকেও আমাদের পাশে চাই। আর আমাদের পার্টির কমরেডদেরকেও বলছি, আমাদের পার্টির কমরেডদেরও এটা, আমাদেরও অনেক ক্ষেত্রে অনেক সংকীর্ণতা কাজ করে। আমাদের পার্টির কমরেডদেরও অনেক সময় এরকম একটা মানসিকতা থাকে যে কেউ হয়তো কোনো প্রশ্নে আমাদের বিরোধিতা করেছিল, হয়তো সিঙ্গুরের সময়, নন্দীগ্রামের সময় কি কোনো বিষয়ে দুটো কথা লিখেছিল আমাদের বিরুদ্ধে, কি ফেসবুকে 3টে প্রশ্নে সমালোচনা করেছে, তো আমরা তাকে সারা জীবনের জন্য আমাদের শত্রু ভেবে নিয়েছি। কিন্তু আমাদের কমরেডদেরকেও এটা বুঝতে হবে, আমাদের পার্টিতে যারা আছেন তাদেরকেও এটা বুঝতে হবে। আমরা যদি চাই আমাদের মিটিংয়ে মানুষ বাড়ুক, আমাদের মিছিলে মানুষ বাড়ুক, তাহলে নতুন মানুষ কুমোরটুলিতে অর্ডার দিয়ে বানানো যাবে না। যারা এর আগে আমাদের মিটিং মিছিলে ছিলেন না, আমাদের উল্টো দিকে ছিলেন, তাদেরকেই আবার আমাদের সঙ্গে এনে আমাদের মিছিলে, আমাদের মিটিং এবং আমাদের লড়াইয়ে ভিড় বাড়াতে হবে। তাই খোলা মনে, অতীতে কবে কোন প্রশ্নে মত মেলেনি সেটা বড় কথা নয়, আজকে কোন প্রশ্নে মত মিলছে সেই মেলার, সেই মাটিতে দাঁড়িয়ে আরো বড় মহামিলনের ক্ষেত্র তৈরি করতে হবে। আরো বড় মনে, আরো উদার মনে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই লড়তে হবে, এই লড়াই আমাদের জিততে হবে। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। কমরেড শতরূপ ঘোষকে আমাদের সমাবেশের পক্ষ থেকে অনেক অভিনন্দন। এখন দীপশিতা বলবেন, কিন্তু তার আগে আমাদের অশোকনগরের আরেকজন পরিচিত শিল্পী, সঙ্গীত শিল্পী রাতুল চন্দ্র রায়, ওর একটু দেরি হয়েছে আসতে, ফলে আগে ওকে সুযোগ করতে পারিনি।